আসসালামু আলাইকুম। স্বাগত ফোর্থ ডাইমেনশনে। আমি শাহজালাল মনি। প্রথম পর্বের পর আজ তারই ধারাবাহিকতায় কথা বলবো। ইরান আমেরিকা সমঝোতা, হুরমুজ এবং ট্রাম্পের প্রকৃত কৌশল নিয়ে। আপনি যদি মনে করেন মধ্যপ্রাচ্যের সংকটের কেন্দ্র তেল, তাহলে আপনি অর্ধেক সত্য জানেন। আপনি যদি মনে করেন এই যুদ্ধের কেন্দ্র ইরানের পারমাণবিক কর্মসূচি, তাহলেও পুরো সত্য জানা হলো না। কারণ আজকের মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধটি কেবল ক্ষেপণাস্ত্র বা পারমাণবিক কর্মসূচি নয়, এটি বিশ্ব বাণিজ্যের শিরা, হরমুজ প্রণালীকে কেন্দ্র করে। যে দেশ হরমুজকে প্রভাবিত করতে পারবে, সে শুধু মধ্যপ্রাচ্য নয়, বিশ্ব অর্থনীতির উপরও প্রভাব বিস্তার করতে পারবে। হরমুজ কেন এত গুরুত্বপূর্ণ? প্রতিদিন বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ সমুদ্রপথে রপ্তানিকৃত তেল ও এলএনজির হরমুজ প্রণালী দিয়ে প্রবাহিত হয়। অর্থাৎ হরমুজ বন্ধ মানেই জ্বালানি বাজারে অস্থিরতা, শিপিং খরচ বৃদ্ধি, বৈশ্বিক অর্থনীতির চাপ। সেই কারণেই ইতিহাসে বহুবার হরমুজকে বিশ্ব অর্থনীতির শিরা বা প্রধান ধমনী বলা হয়। এমওইউ হওয়ার পরও কেন নতুন সংঘর্ষ? এখানেই অনেকেই ভাবছিলেন আমেরিকা ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক এমওইউ হওয়ার পর পরিস্থিতি শান্ত হবে, কিন্তু বাস্তবে আমরা দেখছি একটি বাণিজ্যিক জাহাজে হামলার পর যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। যখন এই পর্ব রেকর্ড করছি, তখন খবর এলো যুক্তরাষ্ট্র আবারও দ্বিতীয়বার হামলা চালিয়েছে। অন্যদিকে ইরানও মার্কিন স্থাপনাগুলোর বিরুদ্ধে পাল্টা প্রতিক্রিয়া দাবি করেছে। তবে মার্কিন দ্বিতীয় হামলার পরে ইরানের প্রতিক্রিয়া কি, তা এখনো জানা যায়নি। এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ, এমওইউ কোনো পূর্ণাঙ্গ শান্তি চুক্তি নয়, বরং এটি একটি ভঙ্গুর সমঝোতা। চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর রোড ম্যাপ বলতে পারেন। এখন উভয় পক্ষই একে অপরের চুক্তি লঙ্ঘনের অভিযোগ করছে। তাহলে ট্রাম্পের লক্ষ্যটা কি? এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ট্রাম্প কি করতে চায়? ট্রাম্প কি যুদ্ধ চাচ্ছেন? মনে হচ্ছে জায়নবাদীদের কাছে ট্রাম্প আবারও আত্মসমর্পণ করেছেন। এমনও তো হতে পারে যুদ্ধকে নিয়ন্ত্রণ করতে চাইছেন তিনি। আমার বিশ্লেষণে ট্রাম্পের সামনে তিনটি বাস্তবতা রয়েছে। প্রথম বাস্তবতা, তিনি নতুন করে আফগানিস্তান বা ইরানের মতো দীর্ঘ যুদ্ধ চান না, কারণ আমেরিকার জনগণের বড় অংশ দীর্ঘ বিদেশি যুদ্ধ নিয়ে বড় ক্লান্ত। দ্বিতীয় বাস্তবতা, তিনি ইরানকে এমন অবস্থায় রাখতে চান না যাতে ইরান পুরো অঞ্চলের সামরিক ভারসাম্য একতরফাভাবে বদলে দিতে পারে। আর তৃতীয় বাস্তবতা হলো, তিনি চান মধ্যপ্রাচ্যে আমেরিকার উপস্থিতি বজায় থাকুক, কিন্তু সেই উপস্থিতির খরচ যত কম হয় ততই ভালো। এই তিনটি লক্ষ্য একত্রে অর্জন করাই সম্ভবত ট্রাম্প প্রশাসনের সবচেয়ে জটিল কাজ। আর ইরানের কৌশলটা কি? ইরানের দৃষ্টিকোণ থেকে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। ইরান বুঝে গেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধ তার জন্যও ব্যয়বহুল, কিন্তু একই সঙ্গে তারা এটাও চায় না যে মধ্যপ্রাচ্যের সামুদ্রিক পথ সম্পূর্ণভাবে মার্কিন নিয়ন্ত্রণে চলে যাক। এ কারণেই হরমুজ ইরানের সবচেয়ে বড় কৌশলগত সম্পদ।
সাম্প্রতিক উত্তেজনার সময় আন্তর্জাতিক শিপিং, নাবিকদের নিরাপত্তা এবং জাতিসংঘের উদ্বেগও এই প্রণালীর গুরুত্বকে আবার সামনে নিয়ে আসে। ইসরায়েলের দৃষ্টিভঙ্গি হলো এমন একটি, এখন আসে সবচেয়ে সংবেদনশীল প্রশ্নে, ইসরায়েল কি এই সমঝোতাকে স্বাগত জানাচ্ছে? বাস্তবতা হলো ইসরায়েলের দীর্ঘদিনের নিরাপত্তা নীতির কেন্দ্রবিন্দু হলো ইরান যেন এমন কোনো সামরিক বা কৌশলগত সক্ষমতা অর্জন না করে যা ভবিষ্যতে ইসরায়েলের জন্য বড় হুমকি হতে পারে। সেই কারণে যদি এমন কোনো সমঝোতা হয় যেখানে ইরান সাময়িকভাবে চাপ কমায় কিন্তু দীর্ঘমেয়াদে তার প্রভাব বজায় থাকে, তাহলে ইসরায়েল স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হতে পারে। তবে এটিও মনে রাখা জরুরি, অনেক বিশ্লেষকের মতে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে শান্তি প্রক্রিয়া ভেঙে দিতে চায়। অন্যদিকে ইসরায়েলের বক্তব্য, যেকোনো সমঝোতায় তাদের নিরাপত্তা নিশ্চিত হতে হবে। আসলে আমার মতে বৃহত্তর ইসরায়েল গঠনের পথে যেন তা বাধা না হয়ে দাঁড়ায়। নতুন দাবার বোর্ড। আজকের মধ্যপ্রাচ্যে 4টি শক্তি একই সঙ্গে খেলা করছে। আমেরিকা চায় প্রভাব বজায় রেখে ব্যয় কমাতে এবং জায়নবাদীদের মন রক্ষা করে চলতে। ইরান চায় নিজের কৌশলগত অবস্থান অক্ষুণ্ণ রাখতে। ইসরায়েল চায় দীর্ঘমেয়াদে সম্ভাব্য হুমকি কমাতে। আরব রাষ্ট্রগুলো চায় যুদ্ধের পরিবর্তে স্থিতিশীলতা, যাতে অর্থনীতি এগোতে পারে। এই 4টি লক্ষ্য একে অপরের সঙ্গে পুরোপুরি মেলে না। এ কারণেই প্রতিটি সমঝোতা খুবই দুর্বল, ভঙ্গুর। কিন্তু এখানেই শুরু হচ্ছে আরো বড় সংকট। ওয়াশিংটনে একটি ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট ঘোষণা করা হলো। মার্কো রুবিও বলেন এটি কেবল শুরু, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই হিজবুল্লাহ জানিয়ে দিল তারা এই কাঠামো মেনে নেবে না। তাহলে প্রশ্ন হলো, লেবাননে কি ঘটছে? রুবিও কেন এ পথে হাঁটা শুরু করলেন? কেন হিজবুল্লাহ এই প্রস্তাব প্রত্যাখ্যান করল? এবং লেবাননের এই সংকট কি পুরো ইরান আমেরিকা সমঝোতাকে ভেঙে দিতে পারে? এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আমরা আসব পর্ব 3-এ। সবাই ভালো থাকুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, সঙ্গে থাকুন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আমার অ্যানালিসিসের দ্বিতীয় পর্বের পাশাপাশি বর্তমানে হরমুজে কি ঘটছে তা সম্পর্কে একটু আপডেট করা প্রয়োজন। এই ভিডিওটি রেকর্ড করার সময় পর্যন্ত মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত উত্তেজনা নিয়ন্ত্রণ কার্যত ভেঙে পড়েছে। গত কয়েকদিনে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে একাধিক বাণিজ্য জাহাজে হামলা হয়েছে। ইরান হামলা করেছে কারণ তারা ইরানের নির্ধারিত জলপথ ব্যবহার না করে বিকল্প পথ ব্যবহার করছিল, যেটাতে মার্কিন যুক্তরাষ্ট্র যে পথ ব্যবহারে উৎসাহিত করছিল। অথচ এমওইউর 5ম ধারা মোতাবেক এটার নিয়ন্ত্রণ এবং পরিচালনা ইরানের হাতে হবার কথা। আর যুক্তরাষ্ট্র ইরানের উপর বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা করছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হরমুজ প্রণালী এখন আর কেবল একটি সমুদ্র পথ নয়, এটি পূর্ণাঙ্গ কৌশলগত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। বিশ্বের সামুদ্রিক তেল বাণিজ্যের একটি বড় অংশ, 1/5
এই প্রণালী দিয়ে অতিক্রম করে। ফলে এখানে সামান্য অস্থিতিশীলতাও বিশ্ববাজারের জ্বালানি, বীমা এবং পরিবহন ব্যয় বাড়িয়ে দিতে পারে। ইরান আনুষ্ঠানিকভাবে হরমুজ বন্ধ ঘোষণা করেনি, তবে সাম্প্রতিক ঘটনাগুলি দেখা যাচ্ছে তারা প্রয়োজনে সেই পথে সামরিক চাপ সৃষ্টি করার সক্ষমতা প্রদর্শন করছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা নৌবাহিনী ও আকাশ প্রতিরক্ষার মাধ্যমে নৌ চলাচল সচল রাখার চেষ্টা করছে। অর্থাৎ হরমুজের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ এখনো কোনো এক পক্ষের হাতে নেই, বরং উভয় পক্ষই সেখানে প্রভাব প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আন্তর্বর্তী সমঝোতার ভাষা অত্যন্ত অস্পষ্ট ছিল, অস্পষ্ট করা হচ্ছে। আমি বলবো স্পষ্টতই ছিল, আর সেটাকে উভয় পক্ষ ভিন্নভাবে ব্যাখ্যা করছে, বিশেষ করে মার্কো রুবিও। এখন প্রশ্ন হচ্ছে এরপর কি হবে? যদি হামলা ও পাল্টা হামলা একইভাবে চলতে থাকে, তাহলে সংঘাত কেবল ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এর প্রভাব সৌদি আরব, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, ইরাক এবং পুরো বৈশ্বিক জ্বালানি বাজারে ছড়িয়ে পড়তে পারে। এমনকি বিশ্ব অর্থনীতির নতুন ধাক্কার কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে। আমার বিশ্লেষণে একটি বিষয় স্পষ্ট, এটি কেবল সামরিক যুদ্ধ নয়, এটি সামুদ্রিক বাণিজ্য, জ্বালানি নিরাপত্তা, ভূ-রাজনৈতিক প্রভাব এবং বৈশ্বিক অর্থনীতির নেতৃত্বের লড়াই। যে পক্ষ হরমুজের দীর্ঘমেয়াদে কার্যকর প্রভাব বজায় রাখতে পারবে, ভবিষ্যতের মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্য অনেকটা তার পক্ষে ঝুঁকে যেতে পারে। তবে বর্তমান পরিস্থিতিতে কোনো পক্ষই হরমুজের উপর একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে বলে মনে হচ্ছে না। তবে হরমুজ কার্যত বন্ধ, বিশ্ব বাণিজ্যে এর প্রভাব পড়তে শুরু করেছে। এই যুদ্ধ এখনো শেষ হয়নি, প্রতিদিন নতুন নতুন সমীকরণ তৈরি হচ্ছে, আর সেই সমীকরণই নির্ধারণ করবে আগামী দিনের মধ্যপ্রাচ্য এবং সম্ভবত বিশ্ব রাজনীতির নতুন মাত্রা। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে।